আমার নাম অতুল। কিছু বাধ্যতার কারণে আমার মায়ের পছন্দের একটি মেয়েকে বিয়ে করতে হয়েছিল। বিয়ের কিছুদিন পরে একদিন অফিস থেকে এসে আমার ঘরের দরজা খুলে দেখতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ আমার বউ তার বাবার সঙ্গেই শারীরিক সম্পর্কে জড়িত ছিল। ওই মেয়েটিকে বিয়ে করার কিছুদিন পরেই তার ব্যাপারে সত্যি কথা জেনে আমার ও মায়ের তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ বিয়ের কিছুদিন পরেই জানতে পারি যে ওই মেয়েটার নাকি তার বাবার সঙ্গেই সম্পর্ক রয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? একটা মেয়ে কিভাবে তার বাবার সঙ্গে শারীরিক সম্পর্ক রাখতে পারে? আমার বউয়ের সত্যি কথা জেনে আপনাদেরও কিন্তু আত্মা কেঁপে উঠবে। আসলে আমি পায়েল নামের একটি মেয়েকে অনেক ভালোবাসতাম এবং ওই মেয়েটিও আমাকে খুব ভালোবাসতো। এবং পায়েল বেসরকারি অফিসে কাজ করত এবং তার বাবা সরকারি চাকরি করত। মা যখন জানতে পেরেছিল যে আমি ও পায়েল একে অপরকে ভালোবাসি, তখন মা আমাকে আগেই বলে দিয়েছিল যে ওই মেয়েকে নাকি কোনো দিন নিজের বাড়ির বউ করবে না। কারণ পায়েল একটু মস্তান স্বভাবের মেয়ে ছিল। সে কাউকে দেখে ভয় করত না। কেউ তাকে কোনো বাজে কথা বললে সে মুখে মুখেই তর্ক করত। তার স্বভাবের মধ্যে কোনো নম্রতা না থাকলেও সে কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো মেয়ে ছিল এবং তার এই মস্তানি স্বভাবের কারণেই আমার মা তাকে একদম পছন্দ করতো না। তাই আমরা দুজনে বাইরে গিয়ে দেখা করতাম। শুধু তাই নয়, আমাদের দুজনের মাঝে শারীরিক সম্পর্কও হতো। আমার মা যখন প্রথম জানতে পেরেছিল যে আমার সঙ্গে পায়েলের সম্পর্ক রয়েছে, তখন আমার মা সেদিনই বলে দিয়েছিল যে আমি যদি পায়েলের সঙ্গে কোনো সম্পর্ক রাখি, তাহলে আমি নাকি মায়ের মরা মুখ দেখব। তাই সেদিনের পর থেকে আমি নিজের পাড়াতে বা নিজের বাড়িতে কখনোই পায়েলকে ডাকতাম না। আসলে আমার বাবার মারা যাওয়ার পরে মা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছিল। তাই আমি চেষ্টা করতাম মায়ের মনের মতো করে সব কিছু করার। কিন্তু সেদিন রাত্রিবেলায় যখন পায়েল চোরের মতো আমাদের বাড়ির ভিতরে এসে ঢুকে পড়েছিল, তখন মা এই ব্যাপারে কিছুই জানতে পারেনি। আসলে সেদিন রাত্রিবেলা যখন আমি নিজের ঘরে ঘুমোচ্ছিলাম, তখন রাত 1টা বাজছিল। ওই সময় হঠাৎ করে মনে হলো কেউ যেন আমার শরীরে হাত বোলাচ্ছে। তারপর আমি ভয় পেয়ে চোখ খুলে দেখতেই আমার মুখ থেকে চিৎকার বেরোবে ঠিক ওই সময় সে আমার মুখটাকে চেপে ধরেছিল। আসলে সেদিন রাত্রিবেলা আমার ঘরের ভিতরে পায়েল এসেছিল এবং তাকে হঠাৎ করে আমার ঘরের ভিতর দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। এবং সেদিন রাত্রিবেলা পায়েল আমার ঘরে এসে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে যুক্ত হয়েছিল। আমিও তাকে নিজের কাছে পেয়ে অনেক আদর ও ভালোবাসা দিয়েছিলাম। আর এটা তো স্বাভাবিক ব্যাপার যে নিজের ভালোবাসার মানুষটিকে কাছে পেলে তো তাকে ভালো না বেসে ও আদর না করে তো থাকাই যায় না। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। পায়েলকে দেখে আমিও নিজের আবেগটাকে ধরে রাখতে পারিনি। তাই সেদিন রাত্রিবেলা আমি তাকে সারা রাত ধরে আদর করেছিলাম ও সারা রাত তাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। ভেবেছিলাম সকালবেলা মায়ের ঘুম থেকে ওঠার আগেই পায়েলকে বাড়ি থেকে চলে যেতে বলবো। কিন্তু সকালবেলা আমাদের ঘুম থেকে ওঠার আগেই তো মা উঠে পড়েছিল এবং মা বারান্দা ঘরেই বসেছিল। আমি যখন চুপচাপ পায়েলকে আমাদের বাড়ির পেছন দিকের একটা ছোট্ট দরজা দিয়ে বের করার জন্য নিয়ে যাচ্ছিলাম, ঠিক ওই সময় মা যখন ঘরের ভেতরে আসে, তখন আমি ঘাবড়ে গিয়ে আবার তাড়াতাড়ি করে পায়েলকে আমার ঘরের ভিতরেই যেতে বলি। তারপর মা আমাকে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুই ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আয়, চা খাবি। আমি তখন ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে মায়ের কাছে যাই। মা তখন আমাকে বলল, তোর জন্য একটা ভালো খবর আছে। তোর দীপালি কাকিমা একটা মেয়ের খোঁজ দিয়েছে এবং ওরা কিছুদিন পরে আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছে। আসলে মা ওই সময় আমার বিয়ের ব্যাপারেই কথা বলছিল। মা যখন আমার বিয়ের ব্যাপারে কথা বলছিল, তখন আমি মাকে বললাম, মা, তুমি তো খুব ভালো করেই জানো যে আমি অন্য মেয়েকে ভালোবাসি এবং আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না, কারণ আমি পায়েলকে খুব ভালোবাসি। পায়েলের নাম শুনতেই আমার মা চেয়ার থেকে উঠে অনেক রেগে গিয়ে বলল, তুই ভালোভাবে জানিস
আমি ওই মেয়েটাকে একদম পছন্দ করি না। ওই মেয়েটার স্বভাব ছেলেদের মতো। আমি ওই রকম মস্তান স্বভাবের মেয়েকে নিজের বাড়ির বউ কোনো দিন করব না। ওই মেয়েটার চালচলন আমার মোটেও ভালো লাগে না। আমি অনেক দিন ওই মেয়েকে এই বাড়িতে আসতে দেখেছি। তুই কি মনে করিস আমি কিছুই জানি না? যেই মেয়ে অর্ধেক রাতে নিজের বাড়ি ছেড়ে অন্য ছেলের বাড়িতে গিয়ে সময় কাটাতে পারে, সেই মেয়ে আর কতটা ভালো হবে? আমি তোর ও পায়েলের ব্যাপারে সব কিছুই জানি। তাই আমি ওই মেয়েকে কোনো দিন আমাদের বাড়ির বউ করব না। তোকে আমি অনেক কষ্ট করে ছোট থেকে বড় করেছি। আমি তোর খারাপ কোনো দিন চাইব না। মা যখন পায়েলের ব্যাপারে খারাপ কথা বলছিল, তখন আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে পায়েলের স্বভাব এই রকম হলেও সে কিন্তু খারাপ মেয়ে নয়। সে আমাকে ভীষণ ভালোবাসে। তাই লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে আমার বাড়িতেই চলে আসে। মা যখন পায়েলকে অপমান করছিল ও পায়েলের নামে দুর্নাম করছিল, তখন কিন্তু মা জানতো না যে ওই সময় পায়েল আমার ঘরের দরজার সামনেই দাঁড়িয়ে মায়ের সব কথা শুনছিল। ঠিক ওই সময় মায়ের সব কথা শোনার পরে পায়েল অনেক বেশি রেগে ঘর থেকে বেরিয়ে এসে আমার মাকে বলল, কাকিমা, আপনি কিভাবে আমার ব্যাপারে এতটা বাজে কথা বলতে পারলেন? আমি আপনার ছেলেকে ভালোবাসি বলে আপনার মুখে যা বাজে কথা আসবে আপনি তাই আমার ব্যাপারে বলবেন? এর আগেও আপনি আমাকে অনেক বাজে কথা বলেছেন, কিন্তু আমি সব কিছু সহ্য করে বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি আপনার ছেলেকে সত্যি ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই। কিন্তু আপনি তো শুধুই শুধুই আমাকে নিজের দুই চোখের বিষ মনে করেন। আর শুধুমাত্র এই কারণের জন্য আপনি আমাকে নিজের দুই চোখের বিষ মনে করেন যে আমি রাতের বেলা নিজের বাড়ি ছেড়ে এই বাড়িতে এসে লুকিয়ে আপনার ছেলের সঙ্গে দেখা করি। আমার মা তো হঠাৎ করে পায়েলকে আমাদের বাড়িতে দেখে অনেক বেশি রেগে গিয়ে আমাকে বলল, এই মেয়ে এখানে কি করছে? এই মেয়েকে বল সে যাতে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যায়, না হলে আমি কিন্তু তাকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করব। ওই সময় মা ও পায়েলের মধ্যে অনেক বেশি ঝামেলা হয়েছিল। পায়েল তখন মাকে বলেছিল, আমি আপনার ছেলেকে ভালোবাসি ও তাকে বিয়ে করতে চাই, এতে ক্ষতি কি? মা তখন পায়েলকে বলল, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, না হলে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। পায়েল তো কাঁদতে কাঁদতে আমাদের বাড়ি থেকে চলে গেছিল। ওই সময় মাও কেঁদে কেটে নিজের মাথায় আমার হাতটাকে রেখে দিয়ে বলেছিল, তুই আমার মাথায় হাত রেখে বল যে আজকের পর থেকে আর ওই মেয়ের সঙ্গে কোনো দিন দেখা করবি না, এমনকি ওই মেয়েটার সঙ্গে আর কোনো সম্পর্কও রাখবি না। সেদিন তো বাধ্য হয়ে মাকে কথা দিতে হয়েছিল যে আমি আর পায়েলের সঙ্গে কোনো দিন দেখা করব না। আসলে সেদিন পায়েলকে আমাদের ঘরের মধ্যে দেখে মা এত বেশি দুশ্চিন্তা করেছিল যে মায়ের ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছিল এবং তার শরীর যখন খারাপ হয়েছিল, ওই সময় মায়ের মুখ দেখে আমি মাকে কথা দিয়েছিলাম যে পায়েলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখব না। কিন্তু আমি জানতাম পায়েলকে ছেড়ে আমি থাকতে পারবো না। তারপর সেদিন মায়ের কথা মতো ওই মেয়েটিকে দেখতে তাদের বাড়িতে গিয়েছিলাম। ওই মেয়েটির নাম ছিল রূপালী। রূপালী তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। রূপালীর বাবা মা তো আমাকে আগেই পছন্দ করেছিল এবং রূপালীর বাবা আমার মায়ের সামনে হাত জোর করে বলেছিল যে তারা নাকি কোনো পণ দিতে পারবে না, তাদের কাছে নাকি পণ দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। ওই সময় আমার মা রূপালীর বাবাকে বলেছিল, আমাদের কোনো পণ লাগবে না, এত সুন্দর মেয়েকে আমাদের বাড়ির বউ করতে পারলে আমি ধন্য হয়ে যাব। তাই আপনি পণ দেওয়ার ব্যাপারে একদম ভাববেন না। সেদিন মা আমার কোনো কথা না শুনেই রূপালীর বাবাকে কথা দিয়েছিল যে খুব তাড়াতাড়ি নাকি রূপালীকে আমাদের বাড়ির বউ করবে। ওই সময় আমি রূপালীর বাবাকে বলেছিলাম যে আমি রূপালীর সঙ্গে পার্সোনালভাবে দুটো কথা বলতে চাই। ওই সময় আমার মা তো আমার হাত ধরে কানে কানে বলেছিল, তোর রূপালীর সঙ্গে পার্সোনালভাবে কথা বলার কি আছে? যদি তুই মনে করিস যে রূপালীকে তোর ও পায়েলের ব্যাপারে সব কিছু বলে এই বিয়েটা ভাঙবি, তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি। মায়ের কথা শুনে আমিও একটা প্ল্যান করেছিলাম। আমি যখন রূপালীকে অন্যদিকে নিয়ে গেছিলাম তার সঙ্গে কিছু জরুরি কথা বলার জন্য, তখন কিন্তু আমি রূপালীকে সব কিছু সত্যি কথা বলেছিলাম যে আমি কিন্তু পায়েলকে ভালোবাসি এবং আমি শুধুমাত্র মায়ের কথা শুনে তার সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছি। এবং রূপালীকে বলেছিলাম সে যদি সব কিছু জানার পরেও আমার সঙ্গে বিয়ে করে এবং আমাকে যদি পায়েলের সঙ্গে প্রত্যেক দিন দেখা করতে সাহায্য করে, তাহলে আমি কিন্তু এটার বিনিময়ে তাকে টাকা দিব এবং তার বাবা মায়ের যেহেতু সংসারে অনেক অভাব আছে,
তাই আমি তার বাবা মাকেও দেখব এবং তাদের টাকা দিয়ে সাহায্য করব। টাকার কথা শুনে সব কিছু জানার পরেও রূপালী এই বিয়েতে রাজি হয়েছিল। প্রথমে তো সে না বলেছিল, কিন্তু আমি যখন তাকে বলেছিলাম যে তার বাবা মায়ের দেখাশোনা আমি করব, তাদের টাকা পয়সার কোনো অভাব হবে না, তখন সে টাকা পয়সার কথা শুনে রাজি হয়েছিল। এবং আমি তাকে বলেছিলাম এই কথা যাতে আমার মায়ের কানে না যায়, এই কথাগুলো যাতে আমাদের মাঝেই থাকে। এবং রূপালী কথা দিয়েছিল যে এই কথা কেউ জানতেও পারবে না। রূপালী যখন আমার এই প্রস্তাবে রাজি হয়েছিল, তখন আমি তাকে এটা জিজ্ঞেস করেছিলাম যে সে কেন এই প্রস্তাবে রাজি হয়েছে। আমি তো ভেবেছিলাম সে যতই গরিব হোক না কেন, সে তো কখনোই আমার এই প্রস্তাবে রাজি হবে না। রূপালী তখন বলেছিল সে যদি এই বিয়েটা না করে তাহলে হয়তো তার আর কোনো দিন বিয়েই হবে না। কারণ এতদিন পর্যন্ত নাকি তাকে যতটা সম্বন্ধ দেখতে এসেছে, তারা নাকি সবাই পণের দাবি করেছে। এমন নয় যে রূপালী দেখতে ভালো ছিল না, সে তো দেখতে খুব সুন্দর ছিল। তা সত্ত্বেও ভালো ঘরের সম্বন্ধ তাকে দেখতে এলেই পণের দাবি করত। এবং আমি যখন এটা বলেছিলাম যে আমি তার পরিবারেরও সাহায্য করব টাকা পয়সা দিয়ে, এই কথাটা শুনে সে আমার সঙ্গে বিয়ে করতে রাজি ছিল, এটা জানা সত্ত্বেও যে আমি তাকে কোনো দিন ভালোবাসা দিতে পারবো না। তারপর আমাদের দেখাশোনা হওয়ার কিছুদিন পরে বিয়ে হয়। এবং আমার ও রূপালীর মাঝে যা কথা হয়েছিল সেই সব কথা কিন্তু পায়েল জানতো। এবং আমি তাকে বলেছিলাম রূপালীকে বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কারণ আমার মা তো পায়েলকে কোনো মতেই আমাদের বাড়ির বউ করতে রাজি ছিল না। এবং আমি পায়েলকে বুঝিয়েছিলাম যে আমি রূপালীকে বিয়ে করেছি শুধুমাত্র মায়ের আদেশ পালন করার জন্য। এবং রূপালীর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে মা তো জানতেই পারবে না যে আমার সঙ্গে পায়েলের সম্পর্ক রয়েছে। পায়েল তো প্রথমে রাজি হয়নি যে আমি রূপালীকে বিয়ে করব, কিন্তু আমি তাকে সব কিছু বুঝিয়ে বলেছিলাম যে রূপালীকে বিয়ে করার পরে সে শুধু আমার নামের বউ হয়ে থাকবে, তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তারপরে বাধ্য হয়ে পায়েলও আমার কথায় রাজি হয়েছিল। তারপর রূপালীকে বিয়ে করে যখন বাড়িতে নিয়ে আসি, সেদিন আমার মা খুব খুশি ছিল। এবং মা ভেবেছিল পায়েলের হাত থেকে আমার ছেলে ছাড়া পেয়েছে। সেদিন রূপালীর সঙ্গে আমার ফুলশয্যার রাত ছিল। এবং মা তো রূপালীকে আমার ঘরে রেখে দিয়ে নিজের ঘরে আরাম করতে চলে গেছিল। সেদিন মা যখন নিজের ঘরের ভিতরে চলে যায়, তখন আমি ও রূপালী নিজেদের রুম থেকে বেরিয়ে আমাদের বাড়ির মেন দরজাটা খুলে পায়েলকে চুপচাপ ঘরের ভেতরে নিয়ে এসেছিলাম। এবং সেদিন রাতে রূপালী পাশের ঘরেই ছিল। এবং ফুলশয্যার রাতে আমি পায়েলের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলাম। সেদিন রাত্রিবেলা আমি বিয়ের আগের চুক্তি অনুযায়ী রূপালীকে 50,000 টাকা দিয়েছিলাম। এবং সে টাকা পেয়ে আমাকে ও পায়েলকে একা রেখে পাশের ঘরে চলে গেছিল। এইভাবে প্রত্যেক দিন রাতে পায়েলকে ঘরের ভিতরে নিয়ে আসতে রূপালী সাহায্য করত। আমার মা তো এই ব্যাপারে কিছুই জানতো না যে প্রত্যেক দিন রাতে মায়ের শুয়ে যাওয়ার পরে পায়েল আমাদের ঘরের ভেতরে আসে। এবং আমি ও পায়েল রাত্রিবেলা একে অপরকে সময় দিতাম, কারণ আমি সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকতাম এবং পায়েলও সারাদিন নিজের অফিসে ব্যস্ত থাকতো। তাই আমরা সারাদিন একে অপরকে সময় দিতে পারতাম না, এমনকি কথা বলারও সুযোগ পেতাম না। তাই রাত্রিবেলা প্রত্যেক দিন রূপালীকে টাকা দিতাম এবং সে ওই টাকার বিনিময়ে পায়েলকে ঘরের ভিতরে নিয়ে আসতো। বিয়ে হওয়ার কিছুদিন পরে মা আমাকে ও রূপালীকে বলেছিল, তোরা কিন্তু বেশি দেরি করিস না, আমি কিন্তু আমার নাতি নাতনিদের মুখ খুব তাড়াতাড়ি দেখতে চাই, কারণ আমার বয়স হয়েছে, আমি আর কতদিন বেঁচে থাকব। তাই আমার মরার আগেই নাতি নাতনিদের মুখ দেখে শান্তিতে মরতে চাই। মায়ের কথা শুনে আমি বলেছিলাম, তুমি এটা কী ধরনের কথা বলছো? আর আমাদের বিয়ে হতে তো মাত্র কিছুদিন হয়েছে, তার মধ্যে এইসব কথা বলার কী দরকার আছে? সেদিন মায়ের কথা শোনার পরে রূপালী আমাকে বলেছিল, তোমার সঙ্গে বিয়ে করে হয়তো আমি অনেক বড় ভুল করেছি, কারণ আমার তো ভবিষ্যৎ খুব খারাপ। তোমার সঙ্গে আমি বিয়ে করেছি শুধুমাত্র আমার পরিবারকে সুখে রাখার জন্য। আমার বাবা মা যখন জানতে পারবে যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তখন কি হবে ভেবে দেখেছো? শুধু তাই নয়, যখন তোমার মা আমাদের দুজনের ব্যাপারে সত্যি কথাটা জানতে পারবে, তখন তুমি কি করবে? তোমার চক্করে আমিও নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। রূপালীর কথা শুনে ওই সময় আমি তাকে একটাই কথা বলেছিলাম যে আমি কিন্তু তোমাকে জোর করে এই বিয়েটা করতে বলিনি। তুমি কিন্তু সব কিছু জেনে এই বিয়েটা করেছো। আর এমনিতেও পরে কি হবে না হবে সেটা তো পরেই দেখা যাবে। এখন তো আমার মা এটা ভেবে খুশি আছে যে আমি তার পছন্দের মেয়েকে বিয়ে করেছি। তাই তুমি খবরদার আমার মাকে আমাদের দুজনের ব্যাপারে কিচ্ছু বলবে না।
ওই সময় রূপালী আমার কথা শুনে বলল, আমি তো তোমার কথা মতো কাজ করছি, এতে আমার কি লাভ হবে? তুমি একবারও ভেবে দেখেছো তুমি যেদিন আমাকে ছেড়ে দেবে সেদিন আমার কি হবে? আমি কোথায় যাব? রূপালী যখন নিজের কথা বলে আমাকে আবেগের মায়াজালে ফেলেছিল, তখন আমি তাকে তার ভবিষ্যতের কথা মনে করে আবার 50,000 টাকা দিয়েছিলাম। কিন্তু আমি তো জানতাম না যে ওই মেয়েটির মনে তো অন্য কিছু ছিল। পরে যখন তার ব্যাপারে সত্যি কথা জানতে পেরেছিলাম, তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। এইভাবে প্রত্যেক দিন রূপালী আমার সামনে মরা কান্না কেঁদে টাকা নিয়ে নিত। এইভাবে প্রায় 2-1 মাস কেটে যাওয়ার পরে রূপালীকে প্রায় 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। আমার জমানো সমস্ত টাকা আমি আমার বউকে দিয়ে দিয়েছিলাম। ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে টাকা দেখে তো আমার বউ লোভে পড়ে গেছে। এরপর সে যখন তখন আমাকে হুমকি দিয়ে আমার কাছে টাকা আদায় করত। এমনকি আমার জমানো সমস্ত টাকা যখন রূপালী আমাকে হুমকি দিয়ে নিয়েছিল, তখন আমার কাছে আর তাকে দেওয়ার মতো কিচ্ছু ছিল না। এমনকি রূপালী নিজের মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমার মাকেও পটিয়ে নিয়েছিল, এবং আমার মা তো তাকে বিশ্বাস করে নিজের লকারের চাবি ও সমস্ত গয়না তার হাতেই দিয়েছিল। এদিকে রূপালী যখন তখন আমাকে হুমকি দিয়ে আমার কাছে টাকা চাইতো, এবং আমি যখন তাকে টাকা দিতে চাইতাম না, তখন সে আমার মাকে ও পায়েলের বাবাকে সব কিছু বলে দিবে এটা বলে বারবার হুমকি দিত। আমি এই কথাগুলো পায়েলকে বলেছিলাম যে রূপালী এখন আমাকে হুমকি দেওয়া শুরু করেছে। এমনকি সেদিন রাতে যখন পায়েল লুকিয়ে আমাদের বাড়িতে এসেছিল, ওই সময় আমার মা জেগেই ছিল, এবং মা যখন রাতের অন্ধকারে বাইরের দরজা খুলে কাউকে ঘরের ভেতরে ঢুকতে দেখেছিল, তখন মা অনেক ঘাবড়ে গিয়ে বারবার জিজ্ঞেস করেছিল যে ঘরের ভিতরে কে ঢুকেছে। ওই সময় রূপালী হঠাৎ করে আমার মায়ের ঘাড়ে হাত দিয়ে বলেছিল, ঘরে কেউ নেই মা, আমি আছি। ওই সময় মা রূপালীকে বলেছিল, তুমি এত রাতে বারান্দা ঘরে কি করছো? রূপালী তখন বাহানা করে বলেছিল সে নাকি জল খাওয়ার জন্য বারান্দা ঘরে এসেছে। ওই সময় মা রূপালীকে বলেছিল, আমার মনে হলো বাইরে থেকে কেউ যেন ঘরের ভিতর ঢুকে পড়েছে। রূপালী তখন মাকে বলেছিল, ঘরের ভেতরে কেউ নেই, আমি আছি, এটা আপনার মনের ভুল ধারণা। তারপর রূপালী যখন মাকে জিজ্ঞেস করেছিল যে মা এত রাতে বারান্দা ঘরে কি করছে, মা তখন বলেছিল তার নাকি শরীর খারাপ করছিল, তাই একটা ওষুধ খাওয়ার জন্য নিজের ঘর থেকে বারান্দা ঘরে এসেছিল। ওই সময় রূপালী আমার মাকে তার প্রয়োজনীয় ওষুধ দিয়ে বলেছিল, আপনি এখন ঘরে গিয়ে শুয়ে পড়েন। তারপর আমার মা যখন রূপালীর কথায় বিশ্বাস করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিল, তখন রূপালী আমার ও পায়েলের কাছে এসে বলেছিল, তোমাদের রঙ্গবাজি হয়েছে না এখনও বাকি আছে? ওই সময় আমি পায়েলকে আদর করতে ব্যস্ত ছিলাম। তারপর রূপালী আমাদের কাছে এসে বলল, আজ যদি আমি তোমার মাকে মিথ্যে কথা না বলতাম, তাহলে আজ তোমার মা জানতে পেরে যেত যে প্রত্যেক দিন তুমি পায়েলের সঙ্গে রাত কাটাও, আর আমি একাই পাশের ঘরে শুয়ে থাকি। তখন পায়েল অনেক রেগে বলল, তুমি এই কাজটার জন্য টাকা নিচ্ছ, তুমি তো আর ফ্রিতে এই কাজটা করে দিচ্ছ না। আমার নামের বউ তখন হেসে পায়েলকে বলল, টাকা তো এবার তোমাকেও দিতে হবে, নইলে আমি কিন্তু তোমার বাড়ি গিয়ে তোমার বাবাকে সব কিছু বলে আসব যে তুমি প্রত্যেক দিন রাতে আমার বরের সঙ্গে কি করো। পায়েল রূপালীর কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে বলেছিল, দয়া করে তুমি আমার বাবাকে কিছু বলো না, তুমি যা টাকা চাইবে আমি তোমাকে দিব। তখন না পেরে পায়েলকেও নিজের সমস্ত জমানো টাকা রূপালীকে দিতে হয়েছিল, যাতে রূপালী এই ব্যাপারে কাউকে কিছু না বলে। এদিকে মা আমার বউকে এতটাই ভালোবাসতো যে সে যখন যা চাইতো আমার মা তাকে দিয়ে দিত। এইভাবে দিন দিন রূপালীর টাকার প্রতি এত বেশি লোভ বেড়ে যায় যে তার আসল চেহারা আমাদের সামনে বেরিয়ে আসে। এমনকি এই টাকা টাকা করে রূপালীর সঙ্গে আমার ঝামেলাও হয়েছিল, এবং আমি তাকে বলেছিলাম যে আমি আর তাকে 1 টাকাও দিতে পারবো না, কারণ আমার ও পায়েলের কাছে যা টাকা ছিল সব কিছু তাকে দিয়ে দিয়েছি। রূপালী তখন আমাকে বলেছিল, তুমি যখন টাকা দিতে পারবে না তাহলে আমাকে বিয়ে করার আগে এই কথাটা ভাবতে হতো। তুমি যখন আমাকে টাকা দিতে পারবে না তাহলে বিয়ের আগে বলেছিলে কেন যে আমি যখন টাকা চাইবো তখন দিবে? আমি তো বুঝে গেছিলাম যে আমার বউ খুব লোভী স্বভাবের ছিল। ওদিকে আমার মা তো দিনরাত আমার বউয়ের গুণগান গাইতেই ব্যস্ত থাকত। মা তো জানতো না যে তার বউমা কত লোভী। সে তো শুধুমাত্র টাকার জন্য আমাকে বিয়ে করেছিল। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে একদিন হঠাৎ করে আমার বউয়ের প্রতি মায়ের রাগ দেখে বুঝতে পারছিলাম না যে কেন আমার মা হঠাৎ করে তার বৌমার উপরে রাগ করেছিল। আমার মা তো রূপালীকে খুব ভালোবাসতো, তাহলে হঠাৎ করে আমার মায়ের কি হয়েছিল যে সে রূপালীর উপরে রাগ করেছিল?
এমনকি আমার মা রূপালীর হাতের কোনো কিছু খাবারও খেতে চাইতো না, এমনকি রূপালীর সঙ্গে কোনো কথাও বলতো না। আমি তো বুঝতে পারছিলাম না হঠাৎ করে আমার মায়ের কেন রূপালীর উপরে এত অভিমান হয়েছিল। তারপর একদিন মা বলল সে নাকি ডাক্তারের কাছে যাবে চেক আপ করাতে। মায়ের কথা মতো সেদিন সকাল 10টার সময় খাওয়া দাওয়া করে মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর ডাক্তারের কাছে পৌঁছানোর আধ ঘন্টা পরে মা আবার হঠাৎ করে বলল তাকে নাকি এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে। আমি তো কিছুতেই বুঝতে পারছিলাম না যে মা কেন এই রকম ধরনের ব্যবহার করছিল। এমন নয় যে মা রূপালীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তাই আমাকে খারাপ লাগছিল। আমি তো এটাই চাইছিলাম যে মা যাতে রূপালীকে অপছন্দ করে এবং মা যাতে নিজে থেকেই রূপালীকে বাড়ি থেকে বের করে দেয়। কারণ রূপালীর সঙ্গে আমার তো কোনো মতলবই ছিল না। সে আমার বাড়িতে নিজের মতো থাকতো এবং আমি নিজের মতো থাকতাম। আমি তো রূপালীর দিকে ঠিকঠাকভাবে ঘুরেও তাকাতাম না। তারপর সেদিন মা যখন ডাক্তারের কাছে চেক আপ না করেই বাড়ি যাওয়ার জন্য জেদ করলো, তখন বাধ্য হয়ে আমার মাকে নিয়ে বাড়ি ফিরে আসতে হয়েছিল। বাড়ি ফিরে আসার পরে মায়ের অদ্ভুত ব্যবহার দেখে আমি তো খুব আশ্চর্য হয়েছিলাম। কারণ মা আমাদের ঘরের সামনে এসে আমাকে আস্তে করে বলল, আজকে আমরা চোর ধরব। তারপর মা আমাকে ঘরের পেছন দিকে নিয়ে গেল এবং আমার রুমের জানালার বাইরে নিয়ে গিয়ে বলল, তুই একটু জানালা দিয়ে উঁকি মেরে দেখ এবং ঘরের ভেতরে যেটা দেখতে পাবি সেটা মোবাইলে ভিডিও ক্যামেরা করে নিবি। কারণ আমি তো খুব ভালো করেই জানি তোর বেডরুমের ভেতরে আজ কি হচ্ছে। আমি তখন মাকে আস্তে করে বলেছিলাম, মা তুমি এইসব কি বলছো এবং তুমি এইসব করে কি প্রমাণ করতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর মা আমাকে আস্তে করে বলল, আমি তোকে যেটা করতে বলছি তুই সেটাই কর। তারপর আমি খুব সাবধানে দেওয়াল ধরে জানালা দিয়ে উঁকি মেরে দেখতেই মনে হলো যেন আমার পায়ের তলা থেকে মাটিটাই সরে গেল। আসলে ওই সময় আমার নামের বউ রূপালী উলঙ্গ অবস্থায় ছিল এবং তাকে পেছন দিক থেকে কেউ শারীরিক সম্পর্ক করছিল। তারপর ওই লোকটির যখন চেহারা দেখতে পাই তখন আমার চোখ দুটো যেন কপালে উঠে যায়। কারণ আমার বউ তো তার বাবার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে মগ্ন ছিল। আমি তো নিজের চোখেই দেখার পরে নিজের চোখ দুটোর উপরেই বিশ্বাস করতেই পারছিলাম না যে ছি, একটা মেয়ে তার বাবার সঙ্গে শারীরিক সম্পর্ক করছিল। কিন্তু এটা কিভাবে হতে পারে? কোনো মেয়ে কিভাবে তার নিজের বাবার সঙ্গে এত অশ্লীল কাজ করতে পারে? আমার বউকে তার বাবার সঙ্গে ওই অবস্থায় দেখে আমার পা দুটো থরথর করে কাঁপছিল। এমনকি আমি তাড়াতাড়ি সেখান থেকে নেমে মাকে যখন সত্যি কথাগুলো বললাম, তখন মা আমাকে বলল, মায়ের নাকি অনেক আগেই আমার বউয়ের উপরে সন্দেহ হয়েছিল। আসলে যখন থেকে আমার মা রূপালীর সঙ্গে কথা বলা বন্ধ করেছিল, এমনকি তার হাতের যখন কোনো খাবারও খেত না, ওই সময় নাকি আমার মা রূপালীকে কোনো ছেলের সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিল। রূপালী ওই ছেলেটিকে বলেছিল যে সে নাকি ওই ছেলেটাকে খুব ভালোবাসে এবং ওই ছেলেটাও নাকি রূপালীকে খুব ভালোবাসে এবং রূপালী নাকি খুব তাড়াতাড়ি আমাদের বাড়ির টাকা পয়সা ও সোনা গয়না নিয়ে ওই ছেলেটির সঙ্গে পালিয়ে যাবে। ওই কথাটা শুনে আমার মা তো নিজের কানেই বিশ্বাস করতেই পারেনি এবং মা কিন্তু রূপালীকে এটা বলেনি যে মা তার ব্যাপারে সব কিছু জেনে গেছে। তারপর রূপালী যখন ওই ছেলেটিকে বলেছিল যে তার সঙ্গে নাকি কিছুদিন পরেই সুযোগ পেলেই আমাদের বাড়িতেই তার সঙ্গে দেখা করবে, তাই মা রূপালীর ব্যাপারে সব কিছু সত্যি কথা নিজের চোখে দেখার জন্য, তাকে সুযোগ করে দেওয়ার জন্য সেদিন জেনে শুনে মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল। কারণ মা জানতো আমরা বাড়িতে না থাকলেই রূপালী অবশ্যই তার প্রেমিককে আমাদের বাড়িতে ডাকবে এবং মা যেটা ভেবেছিল ঠিক সেটাই হয়েছিল। কিন্তু আমার মা তো এটা জানতো না যে রূপালী তার বাবার সঙ্গে সম্পর্কে জড়িত ছিল। তারপর তাকে ওই অবস্থায় দেখে আমি ও মা নিজের রাগ সামলাতে না পেরে ঘরের ভিতরে গিয়ে যখন তাদেরকে একসঙ্গে দেখেছিলাম, তখন তারা দুজনে মিলে বাহানা করার চেষ্টা করেছিল। কিন্তু সেদিন যেহেতু আমার মোবাইলে সব কিছু রেকর্ড করা ছিল, তাই রূপালী ও তার বাবাকে বলেছিলাম, ছি, তোমাদের সঙ্গে কথা বলতেও আমার ঘেন্না লাগছে। তুমি কেমন বাবা যে নিজের মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত আছো? ছি, তোমরা মানুষ নামে কলঙ্ক। তোমরা এইভাবে সম্পর্কগুলোকে খারাপ করছো। বাবা ও মেয়ের সম্পর্ককে তোমরা খারাপ করেছো। তোমরা অসম্মান করেছো বাবা ও মেয়ের সম্পর্ককে। তখন রূপালী অনেক বেশি রেগে আমার দিকে এগিয়ে এসে বলল, তুমি নিজেকে খুব সাধু মনে করো তাই না?
তুমি যে আমাকে বিয়ে করে ওই পায়েলের সঙ্গে প্রত্যেকদিন সম্পর্ক করো, এতে তোমার লজ্জা করে না? বিয়ে করলে আমাকে আর রাত কাটালে ওই পায়েলের সঙ্গে। আর এমনিতেও এটা আমার বাবা নয়। ওই সময় আমার মা পায়েলের গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, নির্লজ্জ মহিলা, একে তো আমার ছেলেকে ঠকিয়েছিস, তার উপর আবার গাল বাজাচ্ছিস। আমি যদি আমার ছেলের বিয়ে ওই পায়েলের সঙ্গে দিতাম, তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। আমি তো তোকে কত ভালো মেয়ে ভেবেছিলাম। আমি অনেক বড় ভুল করেছি তোর মতো মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে। আর তোর মা যখন জানতে পারবে যে তুই তোর বাবার সঙ্গে সম্পর্কে জড়িত আছিস, তাহলে তোর মায়ের কী অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? পায়েল তখন রেগে আমার মাকে বলল, এটা আমার বাবা নয়, এটা আমার স্বামী, এবং আমরা এইভাবেই বড়লোকদের ঠকিয়ে তাদের সমস্ত টাকা পয়সা ও গয়না চুরি করে পালিয়ে যাই। এটাই আমাদের দুজনের কাজ। রূপালীর কথা শুনে তো আমার ও মায়ের পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। আসলে রূপালীর বাবা সেজে নাকি অনেক লোককেই ঠকিয়েছে। রূপালী ও তার বরের সব কথা শোনার পরে আমি তাড়াতাড়ি পুলিশকে ফোন করেছিলাম, কারণ তারা এইভাবে অনেক লোককে ঠকিয়েছিল। তারপর পুলিশ এসে রূপালী ও তার বরকে ধরে নিয়ে গেছিল। ওই সময় আমার মা কেঁদে কেটে আমার কাছে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল, আমি যদি আজ নিজের মন মানি না করে পায়েলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিতাম, তাহলে আজ আমাদের দুজনকে এইসব দেখতে হতো না। তারপর আমার মা নিজে পায়েলের বাড়ি গিয়ে পায়েলের বাবাকে আমার সঙ্গে পায়েলের বিয়ের কথা বলেছিল। তারপর পায়েল যখন তার বাবাকে বলেছিল যে বিয়ে করলে সে আমাকেই করবে, তাছাড়া সে অন্য কাউকে বিয়ে করবে না, তখন পায়েলের বাবাও তার মেয়ের কথার আগে না বলতে পারেনি এবং আমার সঙ্গে বিয়ে দিতে বাধ্য হয়েছিল। তারপর পায়েলকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। পায়েলকে যখন বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিলাম, তখন আমার মা পায়েলের কাছেও ক্ষমা চেয়েছিল। মাও নিজের ভুল বুঝতে পেরেছিল। এখন আমি পায়েলের সঙ্গে অনেক সুখে আছি। পায়েল একটু মস্তান স্বভাবের মেয়ে হলেও সে মনের দিক দিয়ে খুব ভালো ছিল। সে আমার মায়ের খুব খেয়াল রাখে। অফিস থেকে এসে সে সংসারের কাজেই লেগে পড়ে। ভালোবেসে বিয়ে করাটা কোনো অপরাধ নয়, কিন্তু ভালোবেসে বিয়ে করার পরে সেই সম্পর্কটাকে ধরে রাখাটাই আসল কর্তব্য। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।